আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদিনে দিল্লি সফররত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেছেন তিনি। সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হওয়া ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের শেষ খবর পর্যন্ত ভোট পড়েছে 88.13%। রাজ্য প্রশাসনিক পদে একাধিক রদবদল করা হয়েছে। বিধাননগর পুরসভা এবং আসানসোল পুরসভার দায়িত্বে এসেছেন নতুন কমিশনার। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে কেনাকাটায় স্বচ্ছতা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক করেছে। আরজি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্টের সিট গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লিগ খেতাব জয় করেছে তারা। ম্যাচ জিতেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দুটি দলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন নতুন দিল্লিতে। গত রাতে সেখানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক তাঁদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। পরে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও শ্রী অধিকারী দেখা করতে পারেন। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। অন্যদিকে গতকাল বিকেলে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ দলের সাধারণ সম্পাদক সুনীল বানসালের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী গতকাল হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করেন। হাওড়ায় বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালি পুর বোর্ডের নির্বাচন করা সম্ভব হবে। নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি। হাওড়া থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের সরাসরি পেট্রাপোল সীমান্ত বা বসিরহাট সীমান্ত চৌকিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলে দিব্যেন্দু দাস জানিয়েছেন। ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন। মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1140। ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%। সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে একটা ক্যামেরা ইউজ করেছিলাম। উল্লেখ্য, ফলতার পুনর্নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত 88.13% ভোট পড়েছে। আগামী 24শে মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। একটি হলে 20টি টেবিলে মোট 21 রাউন্ড গণনার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরও 1 মাস অর্থাৎ আগামী 20শে জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে এ ব্যাপারে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার গত 16ই মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। রাজ্য প্রশাসনিক পদে একাধিক রদবদল করা হয়েছে। বিধাননগর পুরসভা এবং আসানসোল পুরসভার দায়িত্বে এসেছেন নতুন কমিশনার। বিধাননগর পুরসভার নতুন কমিশনার হলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক 2017 আইএএস আধিকারিক রবি আগরওয়াল। অন্যদিকে আসানসোল পুরসভার নতুন কমিশনার হলেন নেতাজি সুভাষ প্রশাসনিক শিক্ষা কেন্দ্রের অ্যাসোসিয়েট প্রফেসর তথা 2014 ব্যাচের
আইএএস আধিকারিক হিন্দল দত্ত। তথ্য ও সংস্কৃতি দপ্তরের নতুন তথ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন 2013 ব্যাচের আইএএস আধিকারিক রজত নন্দ। গতকাল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির দায়িত্বের সঙ্গেই তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এছাড়াও তাঁকে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের যুগ্ম সচিব করা হয়েছে। বিধাননগর পুরসভার এখনকার কমিশনার সুজয় সরকারকে বস্ত্র বিভাগের কমিশনার করা হলো। সেই সঙ্গে তন্তুজোর এমডি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এছাড়াও বিভিন্ন জেলার অতিরিক্ত জেলাশাসক পদে রদবদল করা হয়েছে। রাজ্য সরকার একই সঙ্গে রদবদল করেছে কলকাতা পুরসভার সচিব পদে। কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই পদের দায়িত্বে থাকা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিক স্বপন কুমার কুণ্ডুকে স্টেট গেজেটেরিয়াস ওএসডি পদে বসানো হয়েছে। অন্যদিকে কলকাতা পুরসভার নতুন সচিব হচ্ছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত কিশোর কুমার বিশ্বাস। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে কেনাকাটায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক করেছে। অর্থ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তর, সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য ক্রয়, পরিষেবা গ্রহণ ও বিভিন্ন কাজের বরাত দেওয়ার সময় কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় গতকাল কলকাতা হাইকোর্ট সিট গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিজেপি। গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ঘটনার পরদিনই তথ্য প্রমাণ লোপাটে পূর্বতন সরকার পুলিশের একাধিক শীর্ষকর্তাকে কাজে লাগায়। অভয়াকে ন্যায় বিচার দিতে সমস্ত দিক পর্যালোচনা করা হবে। কোর্টের নির্দেশ নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই। আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। অভয়া মামলার যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন রকম তার তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি করা হয়েছে, পুলিশ আধিকারিকরা যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখাচ্ছিলেন তারাও ঘরের মধ্যে ঢুকে পড়লো, একটা দেওয়ালকে ভেঙে দেওয়া হলো, কিছু লোক গিয়ে ভাঙচুর চালালো। এই পুরো বিষয়টাই তো আমরা দেখেছি। সব মিলেমিশেই তদন্ত হওয়া উচিত। কোথাকার জল কোথায় গড়াবে, তদন্ত হোক, তখনই বোঝা যাবে। আগে জানানো হয়েছে, আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট গতকাল 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এদিকে হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষের বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। এ সম্পর্কিত 11টি মামলার শুনানিতে গতকাল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ কয়েকটি মামলা ছাড়া কার্যত সব মামলাই খারিজ করে দিয়েছে। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপর ছেড়ে দিয়েছে কোর্ট। যোগ্য দল হিসেবে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লিগ খেতাব জয় করেছে তারা। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ম্যাচে 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টারকাশি এগিয়ে যায়। প্রথমার্ধে 0-1 গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজেজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। এদিকে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টসেরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনাপূর্ণ অপর ম্যাচে মোহনবাগান 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দেয়। 3টি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে, কিন্তু 13 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্টসের নিরিখে গোল পার্থক্যে এগিয়ে থেকে লিগ খেতাব নিশ্চিত করেছে লাল হলুদ। দীর্ঘ এত বছর অপেক্ষার অবসানে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। 2004 সালের 28 এপ্রিল শেষবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। গত সন্ধ্যায় ম্যাচের পর সমর্থকদের আনন্দাশ্রু সেই অপেক্ষায় অবসান ঘটিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ক্লাবের দীর্ঘ এই পথ চলায় যারা নিজেদের অবদান জুগিয়ে গেছেন, এই জয় তাঁদেরই। 2 বছরের ভিতরে আইএসএল জিতবো। 2 বছর ক্রস করেনি আইএসএল, কিন্তু ঘরে আমাদের সাথে আর্সেনালের একটা যোগসূত্র ছিল। ওরাও পেল, আমরাও পেলাম। 100 বছর ধরে যারা নিজেদের জীবনকে বলিদান দিয়ে গেছে, বিশেষ করে জীবনদা, পল্টুদা, স্বপনদা, এদেরকে আমার মনে পড়ছে আমার সামনে, তাদেরকে উৎসর্গ করছি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স মোহনবাগান সুপার জায়ান্টসকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক পোস্টে তিনি লেখেন, ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে এই গৌরবময় মুহূর্ত শুধু তাদের সমর্থকদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিশ্বের অসংখ্য ফুটবল প্রেমীর বাঙালির জন্য গর্বে। মোহনবাগান সুপার জায়ান্টস দলকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, সমান পয়েন্ট নিয়ে দুর্দান্ত লড়াই করে গোল পার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। সবুজ মেরুন ব্রিগেডও বাংলার ফুটবলের গৌরবকে সমানভাবে উজ্জ্বল করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দুদিনের দিল্লি সফররত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে হওয়া ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে শেষ খবর পর্যন্ত ভোট পড়েছে 88.13%। ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয় সাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তাঁরা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজফফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবদ্ধ হন। পুলিশ জানিয়েছে 3টি গুলি তাঁর মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেন এবং জানান, তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবে। রুবিও 23 থেকে 26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী S জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিন্টনের কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন। There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them.
And so it is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. Something, I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs and that was my first meeting. And I'm glad we're able to do it now in India, and we're going to do one later in the year as well. ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2024 সালে ভারতের উদ্যোগে IBCA গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, প্রকৃত সংরক্ষণ শুরু হয় তৃণমূল স্তর থেকে। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় তিনি বলেন, জীব বৈচিত্র্য রক্ষা শুধু আন্তর্জাতিক অঙ্গীকার নয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাগুলি, জনগোষ্ঠী এবং সরকারেরও দায়িত্ব। এবছরের থিম অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, দেশ এবং তৃণমূল স্তরে যারা সংরক্ষণের নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান দিয়েছে এবং এদের কাজ মন কি বাতের মতো প্ল্যাটফর্মে জাতীয় গুরুত্ব পেয়েছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো AI বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $5 লাখ ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন লেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত স্টার্টআপ সংস্থা হিগসফিল্ড AI এটিকে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য AI চলচ্চিত্র হিসেবে দাবি করেছে। ছবিটি দেবতা ও দানবদের নিয়ে তৈরি একটি ফ্যান্টাসি অ্যাকশন জনরের ছবি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর ঘোষণা করেছে। এক বিবৃতিতে IRCTC জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইন্টারনেট সংযুক্ত CCTV ক্যামেরা বসিয়ে সেনা ও আধা সামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের ISI হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিলেন। পাঠানকোট SSP দলজিন্দর সিং ধিল্লো জানিয়েছেন, আরও 3 জন সহযোগীর খোঁজ চলছে। এদের মধ্যে একজন স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা দিচ্ছিল আর 2 জন বিদেশে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা 5 দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকলো। অন্যদিকে বুন্দেলখণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে। লখনৌতে চলতি মরশুমে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল গতকাল প্রথমবার ISL চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় কোনো ফুটবল লিগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL-এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে IPL-এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠালে
চেন্নাইয়ের সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও কাগিসোরাবাদের উজ্জীবিত বোলিংয়ের চেন্নাই 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো।